গতদিনে আমরা চক্রগতির ব্যাসার্ধ বিভিন্ন সুষম আকৃতির বস্তুর চক্রগতির ব্যাসার্ধ কিভাবে বের করে ওইটা আমরা ওই সরু এবং সুষম দণ্ডের জন্য দেখাইছিলাম। একটা প্রসেস দেখাইছিলাম এবং এটা তোমাদের পরীক্ষায় সৃজনশীল আসে। অঙ্ক দিয়েছিলাম, একটা করছো, মোটামুটি হয়েছে সবার। আর বলছিলাম যে সুষম আকৃতির বস্তু অনেক ধরনের হতে পারে, যেমন হতে পারে একটা গোলক। তাহলে গোলক যদি তার নিজ অক্ষ সাপেক্ষে ঘুরতে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার জড়তার ভ্রমণ কত মুখস্থ করতে বলছিলাম, তাই না? গোলকের কত? আচ্ছা, তারপরে বলছিলাম হচ্ছে তোমার একটা পাত, সিলিন্ডার, সরি একটা পাত, ওই যে সিডি পাত আছে না, একটা পাত যদি তার নিজ অক্ষ সাপেক্ষে ঘুরতে থাকে এরকম, এভাবে ঘুরতেছে নিজ অক্ষ সাপেক্ষে, তাহলে তার এক ধরনের হবে। যদি ব্যাস সাপেক্ষে, যে কোনো ব্যাসের, তার ব্যাস আছে, ব্যাসের সাপেক্ষে ঘুরতে থাকে তাহলে একরকম হবে। তাহলে অক্ষ যদি পরিবর্তন করা যায় জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। পরীক্ষায় টুক করে তোমার দিবে লম্ব লম্ব অক্ষ অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক কত। আমরা এটা সাধারণত বেশি জানি যে এরকম করে করে, কিন্তু বলে দিল যে স্পর্শগামী অর্থ সাপেক্ষে অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক কত, এটা ভুলে গেছে। ওটা খুব খেয়াল রাখতে হবে। তো এই কয়েকটা মুখস্থ করা লাগবে, বুঝছো? তো এই মুখস্থ করার কিছু, এই যে আমার এখানে যে নোটে আমি লিখছি এটা খুব সংক্ষেপে আমি প্রতিপাদন করে দিচ্ছি, জাস্ট ক্যালকুলেশন টুক। কারণ যদি মনে হয় যে তুমি ক্যালকুলেশন টুক দরকার যে কিভাবে, এখানে 2-3 লাইনে করা আছে, খুব সংক্ষেপে করা আছে বোঝার জন্য। তবে এটা কিন্তু মুখস্থ করাই লাগবে, উপায় নাই। যে স্যার মুখস্থ না করে যদি সাইড সুটতে বাজা যায়, লস তোমার হবে। কারণ এমসিকিউ তে জড়তার ভ্রামক এই ছোট ছোট কোশ্চেন গুলো তোমার থাকবেই, 2-3টা করে থাকেই। তাহলে এখানে আমি কয়েকটা লিখে দিচ্ছি, ওইগুলো তোমার অবশ্যই লিস্ট যদিও আছে, আমি বলে দিছিলাম। তো ওটা তো আর কি করবে না করবে না ওটা বোঝা যাচ্ছে না। তো ওইটা একটু খেয়াল করে মুখস্থ করা লাগবে। আর একই টাইপের জিনিস যেগুলো আছে, জড়তার ভ্রামক, আই সংক্ষেপে লিখি আই। 1 নম্বর একটা আছে তোমার হচ্ছে প্রান্তগামী অক্ষ সাপেক্ষে এক কোন দণ্ড, তাই না? এটা তো আমরা দেখলামই, কোন দণ্ড আছে এরকম সুষম দণ্ড, তার প্রান্তগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক। এটা আমরা কত দেখছিলাম বলো তো? 1/3 ml²। যদি এর দৈর্ঘ্য হয় এল, ভর হয় এম, সুষম দণ্ড হতে হবে, তাই না? আচ্ছা, 2 নম্বর, যদি অক্ষটা হয় মধ্যবিন্দুগামী, একই জিনিস কিন্তু অক্ষটা হবে মধ্যবিন্দুগামী, তাহলে সেক্ষেত্রে তোমার কত হবে? 1/12 ml²। এটা মুখস্থ রাখা লাগবে। নাম্বার 3, আর চক্রগতির ব্যাসার্ধ অত মুখস্থ করার দরকার নেই, সে সময় তো ভুলে যাবা, তুমি সিস্টেমটা শুধু মনে রাখলেই চলবে। চক্রগতির ব্যাসার্ধ mk² দিয়ে এরকম করে দিলেই হয়ে গেল, ওটার সমস্যা নেই। তারপরে তোমার হাফ এম স্কোয়ার কে কে আছে দেখো তো। হাফ এম আর স্কোয়ার, বৃত্তাকার চাকতি। এটা হচ্ছে বৃত্তাকার চাকতি, কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে। বোঝা যাচ্ছে এটা কেন্দ্রগামী অক্ষ, তাই না? এটা ব্যাসার্ধ আর, কেন্দ্রগামী অক্ষ ভর এম। তাহলে কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে যদি সে ঘুরতে থাকে বৃত্তাকার চাকতি এইভাবে, সিডিরিক্স যে ঘুরে, তাহলে তার ক্ষেত্রে আই ইকুয়াল টু হবে হচ্ছে এম আর স্কোয়ার, সরি হাফ এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার দিলাম, হাফ এম আর স্কোয়ার। আচ্ছা, এটা হাফ এম আর স্কোয়ার আছে। একটা রিং যদি হয় কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে রিং, এটা কিন্তু, এটা পাত, এটা পাত। পাত মানে কি? এখানে পরিপূর্ণ, তাই না? কিন্তু যদি রিং হয়, রিং মানে আংটি, আংটি যদি হয় ওই আংটির একই হবে কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে, উম যে কোনো ব্যাসের সাপেক্ষে। হাফ এম স্কোয়ার আমি লিখতেছি, হাফ এম স্কোয়ার একটা গেল, দুইটা আছে, তিনটা আছে। যে কোনো ব্যাসের সাপেক্ষে রিং বা বলয়, এটা যদি ব্যাসের, যে কোনো ব্যাসের সাপেক্ষে ঘুরতে থাকে, ব্যাস, ব্যাস যদি হয় ডি, এর সাপেক্ষে যদি ঘুরতে থাকে,
রিং মানে আংটি, আংটা, তাই না? এটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার। 5 নম্বর, নিজ অক্ষ সাপেক্ষে নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক। নিরেট সিলিন্ডার, নিজ অক্ষ সাপেক্ষে, এটা একটা সিলিন্ডার আছে। সিলিন্ডার বুঝছো তো কেমন? এই যে আমি যে কলম দিয়ে লিখতেছি এটা কি? সিলিন্ডার, কিন্তু সুষম হতে হবে সিলিন্ডারটা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সব জায়গায় সমান হতে হবে, আর ব্যাসার্ধ এটা হচ্ছে এম। সিলিন্ডারটা কেমন? নিরেট, নিরেট সিলিন্ডার। নিরেট সিলিন্ডার যার ভর এম, আর এটা হাফ এম আর স্কোয়ার। 6, ফাঁপা সিলিন্ডার, নিজ অক্ষ সাপেক্ষেই কিন্তু ফাঁপা সিলিন্ডার অক্ষ। ফাঁপা সিলিন্ডারটা কেমন? এটা কি ফাঁপা? এই কলমটা ফাঁপা না নিরেট? ফাঁপা, কিন্তু সেই ফাঁপা। আর নিরেট মানে কি? যেরকম রড, একটা গোলাকার রড, এটা ভিতরে কোনো ইয়ে নেই, ম্যাটেরিয়াল ভিতরে, তাহলে এটা হচ্ছে তোমার ফাঁপা সিলিন্ডার। হ্যাঁ। না, আমার তো আঁকানো খুব একটা সুবিধা হয় না। না, ওগুলো আমার বোঝানোর জন্য একটু ই করা লাগে। তাহলে এটা হচ্ছে কি তোমার নিরেট, এটা হচ্ছে ফাঁপা, ফাঁপা সিলিন্ডার, বুঝছো? ফাঁপা সিলিন্ডার যার ব্যাসার্ধ, ইনার ব্যাসার্ধ আছে একটা, দেখো ইনার, ইনার মানে আর, ছোট আর, ইনার ব্যাসার্ধ আর, আর আউটসাইডের ব্যাসার্ধ আছে না, বড় আর। এটা কি বোঝা গেছে তো? ইনসাইডে ছোট আর, আউটসাইডে বড় আর, যেহেতু ফাঁপা। যদি তাই হয়, এর এম হচ্ছে ইয়ে হয়, ভর হয়, তাহলে এখানে গিয়ে হবে তোমার হচ্ছে হাফ এম। আর স্কোয়ারটা একটা আছেই, ওই যে বড় এর জন্য আর একটা আর স্কোয়ার হবে, এইভাবে মনে রাখতে হবে, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই যে মুখস্থ কিন্তু অনেক কমে গেছে, খেয়াল করে দেখো, মুখস্থ অনেক কমে গেছে। এটা মুখস্থ করা লাগবে এগুলো। আচ্ছা, এইখানে দেখো আরেকটা বলছে যে একটি পাতলা আয়তাকার পাতের ভার কেন্দ্র দিয়ে লম্ব অক্ষ সাপেক্ষে, আয়তাকার পাত, এটা 6 নম্বর, এটা 7 নম্বর। আয়তাকার পাত, এটা আয়তাকার পাত, লম্ব অক্ষ সাপেক্ষে। আয়তাকার পাত যেহেতু, এদিকে হচ্ছে তোমার এল দৈর্ঘ্য, আর এদিকে হচ্ছে বি ব্যাসার্ধ, বি সরি প্রস্থ বি, এর লম্ব অক্ষ সাপেক্ষে, লম্ব মানে এই বরাবর অক্ষটা হবে, এই বরাবর অক্ষটা হবে, এবং নিচ দিয়ে এরকম থাকবে। তাহলে বোঝা যাচ্ছে এই যে এইভাবে, এইভাবে অক্ষ থাকবে আয়তাকার পাত, বুঝছো? তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, আয়তাকার পাতের ক্ষেত্রে কি হচ্ছে, আয়তাকার দণ্ডের ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে, দণ্ডের ক্ষেত্রে দণ্ডটা আয়তাকারও হতে পারে, অথবা তোমার গোলক আকৃতিও হতে পারে। 1/3 ml², 1/12 ml²। এখন যেহেতু মাঝখানে তার ই আছে, অক্ষ আছে, তাহলে আমি এইটার সাথে যদি কল্পনা করি দেখো, তাহলে এটা 1/12 m² হবে এই বরাবর। এটা দণ্ড আছে না? আচ্ছা, দণ্ড মানে যদি তার দৈর্ঘ্য হয় এল, দণ্ডের দৈর্ঘ্য এল, যদি অক্ষটা মাঝখান দিয়ে হয়, তাহলে মাঝ অক্ষের সাপেক্ষে সে ঘুরতেছে এইভাবে, তাহলে কত হয়? 1/12 ml²। এই আয়তাকার পাতটার দৈর্ঘ্য তো এল, সে তো এইভাবেই ঘুরতেছে, আমি যদি শুধু দৈর্ঘ্যটা কনসিডার করি তাহলে 1/12 m² তো লিখবো, 1/12 m²। আচ্ছা দেখো,
কিন্তু সে তো ওই কাজ করতেছে না, সে তার আবার প্রস্থও আছে দেখো, তার মানে প্রস্থটা আমাকে কনসিডার করতে হবে, দুইটাই তো ঘুরতেছে, আমি এদিক ঘুরলে এদিক, আবার ওইটাও ঘুরতেছে ওই দিক, শুধু চেঞ্জটা আমার কি, এ আছে এই বরাবর, এ আছে এই বরাবর, তাছাড়া অন্য কোনো চেঞ্জ নাই দেখো, দৈর্ঘ্যের প্রস্থের চেঞ্জ, তাছাড়া কোনো চেঞ্জ নাই। অতএব এখানে আমাদের যোগ করে দাও, এটুকের জন্য যোগ করে দাও, এটা একটা লেন্থ বি, এটা একটা লেন্থ এল, তাহলে দুইটা যোগ হবে মোট কথা এই যে এর সাপেক্ষে, তাহলে 1/12 এম বি স্কোয়ার, তাহলে আমাদের টোটাল আইটা কত দাঁড়ালো এখানে দেখো তো, 1/12 এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে এটা, এবং এর পাশে এই জন্য লিখলাম আমি। যে কোনো অক্ষ সাপেক্ষে বৃত্তাকার চাকতির যে কোনো অক্ষ, এই যে চাকতির একটা দেখো পাত বা চাকতি, বৃত্তাকার পাত বা চাকতি, বৃত্তাকার পাত বা চাকতি, এটা আমরা কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে বলছিলাম, এখন আমরা বলবো যে কোনো অক্ষ সাপেক্ষে। 8 নম্বর বৃত্তাকার চাকতি, এটা এই সাইডে যাবে, যে কোনো অক্ষ সাপেক্ষে, সেক্ষেত্রে আই এর মানটা হবে তোমার 1/4 এম আর স্কোয়ার। রিংটা এখানে আছে দেখো, এই রিংই এদিকে যাবে, রিংটা আমরা বলছিলাম রিং বা আংটি, এটা হচ্ছে যে কোনো, ওই যে ব্যাস যে কোনো অক্ষ সাপেক্ষে, আমরা কিন্তু এখানে অক্ষ লম্ব ভাবে আঁকাইনি, আঁকাইছে কি, তার মানে তোমার বোঝা লাগবে যে অক্ষটা আছে হচ্ছে তোমার ব্যাস সাপেক্ষে ঘুরতেছে, হাফ এম আর স্কোয়ার। এবার হচ্ছে রিংটা ঘুরবে তোমার কার সাপেক্ষে, এই নিজ অক্ষ সাপেক্ষে এইভাবে ঘুরবে রিংটা, বুঝছো, এভাবে ঘুরবে, এটা আর, তাহলে এই ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে তোমার হয়ে যাবে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, হাফ আউট হয়ে যাবে। এখন দেখো এইভাবে লেখার উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হচ্ছে আমাদের একটু, আমরা যেহেতু মুখস্থ করা লাগবে বা একটু জানা থাকতে হবে, সেই ক্ষেত্রে সেই জন্য আমাদের এইভাবে লেখা। 10 নম্বর গোলক, নিরেট গোলক, নিরেট গোলকের আমি অক্ষ যেখানেই দিই না কেন, ওটা নিরেট যেহেতু, গোলক যেহেতু, ওর মাঝ অক্ষ বরাবরই যাবে সবকিছু, নিরেট গোলক, নিরেট গোলকের ক্ষেত্রে হবে 2/5 এম, এটা যদি ব্যাসার্ধ হয় আর এম, ছোট আর দিয়ে লিখি, এম আর স্কোয়ার, 2/5 এম আর স্কোয়ার, পৃথিবী মনে রাখতে পারো, পৃথিবী একটা নিরেট গোলক, এরকম আছে, আরো অনেক আছে বুঝছো, আমাদের মিনিমাম এগুলো মনে রাখতে হবে। স্যার, হুম, অক্ষ চেঞ্জ হলে জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যায় না? হ্যাঁ চেঞ্জ হয়ে যেত। তাহলে 8 নম্বর যে কোনো অক্ষের জন্য সব এক হলো কেন? 1/4 আর এটা হাফ আছে, যে কোনো অক্ষ মানে ব্যাস বরাবর যে কোনো অক্ষ, বুঝছো, ব্যাস বরাবর ব্যাস,
তাহলে ব্যাস বরাবর যে কোনো অক্ষ হইলে তোমার এখানটা চেঞ্জ হবে না, যেহেতু এটা গোলক। যে যেখানে যাও তুমি যেখানে অক্ষটা ধরো না কেন, ব্যাসার্ধ তো একই থাকবে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের মনে রাখতে হবে যে এই দুইটা একসাথে, এই দুইটা তো আমাদের মনেই আছে, আমরা প্রতিপাদন করছিলাম মনে হয়, তাই না? এই দুটা মনে আছে। এর সাথে সাথে দেখো, এই যে এটা যে প্রসেস মনে রাখবা, এটার সাথে এই যে এটা মনে রাখতে হবে, কারণ একই জিনিস। এটা মনে রাখি, এটা মনে রাখবা। আমরা তো শুধু একদিক বরাবর নিছি, যদি প্রস্থ নেই তাহলে প্রস্থটা যোগ হয়ে যাবে জাস্ট, বুঝছো? আচ্ছা, ওইটা গেল। এই হাফ এম এর স্কয়ার আমরা কয়টা লিখছি? তিনটা লিখছি। তা তিনটা মোটামুটি একটু মনে রাখতে হবে। বৃত্তাকার চাক বা পাপড়ি, ওই যে সিডি যে ঘুরে এইভাবে, সিডি মনে রাখবাম, কেন্দ্রগামী। হাফ এম এর স্কয়ার রিং, মানে তোমার যে আংটি পরে থাকো, ওই আংটি। আংটি আবার কেন্দ্রগামী না কিন্তু, যে কোনো অক্ষ সাপেক্ষে, ব্যাস সাপেক্ষে ঘুরতে থাকে। হাফ এম আর স্কয়ার। আর নিরেট সিলিন্ডার, এই যে এটা নিরেট যদি হয় সিলিন্ডার, যদি নিজ অক্ষ সাপেক্ষে ঘুরতে থাকে এরকম করে, এম আর স্কয়ার। তাহলে হাফ এম এর স্কয়ার আছে তিনটা আমার। আর ফাঁপা নিরেট সিলিন্ডার, যখনই তুমি হাফ এম এর স্কয়ারটা মনে থাকবে, ফাঁপা যখন হিসাব করবে তখন মাথার ভিতর ঢুকবে যে ফাঁপা মানে ভিতরে তো ফাঁপা, তার মানে ওর ব্যাসার্ধ দুইটা আছে। অন্ত ব্যাসার্ধ ছোট আর আর বহির ব্যাসার্ধ বড় আর হলে পরে ওই ছোট আর একটা বড় আরটা যোগ করে দেবো, বুঝছো? তাহলে এদিক গেল। যাওয়ার পর এখন এইগুলো মনে রাখার পর তোমার এটা তো মনে আছে, এই যে এটা। তাহলে নিরেট সিলিন্ডার আর ফাঁপা সিলিন্ডার মনে হলো। গোলক মানে মনে রাখবা পৃথিবী। পৃথিবী 2/5 এম আর স্কয়ার, খালি এটা মনে রাখবা। আর পৃথিবী মানেই তো একটা গোলক নিরেট, তাহলে ওটা ভুলের সম্ভাবনা নাই। আর এইখানে যে রিং, রিং মানে আংটি, আংটির হাফ এম আর স্কয়ার ছিল। আর এটা হচ্ছে তোমার, এটা যে কোনো অক্ষ সাপেক্ষে, তোমার লম্ব অক্ষ বাদে, কিন্তু লম্ব অক্ষ সাপেক্ষে যদি রিংটা ঘুরতে থাকে এরকম করে, রিং তো আংটি এরকম করে যদি ঘুরতে থাকে লম্ব অক্ষ সাপেক্ষে, তাহলে হাফ আউট হয়ে যাবে, এম আর স্কয়ার হবে। সেই ক্ষেত্রে এরকম বলতে মনে রাখতে পারো যে আংটিটা পরা আছে তোমার আঙ্গুলে, তা আংটিটা আঙ্গুলটাই যদি অক্ষ হয়, তাহলে রিংটা যদি তুমি ঘোরাও তাহলে কি হবে? নিজ অক্ষ সাপেক্ষে ঘুরতেছে না, তাহলে সেই ক্ষেত্রে হবে এম আর স্কয়ার। তাহলে এইভাবে একটু মনে রাখো, তাহলে এগুলো মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? তাহলে তোমার বেশি হবে না। এই যে এটা মনে রাখলে এক, দুই, এটার সাথে এটা, এই তিন চারটা মনে রাখতে হবে, মুখস্থ রাখা লাগবে মোটামুটি। আর এগুলো একটু মাথায় ই করবা যে এইভাবে ই করা লাগবে। আর পৃথিবীর জড়তার ভ্রামকটা কত? আমরা তো পৃথিবীতে বসবাস করি। এম আর স্কয়ার বের করো তো দেখি, পৃথিবীর জড়তার ভ্রামক বের করো। এটা মুছে দিলাম তাহলে। তাহলে পৃথিবীর জড়তার ভ্রামক, ভ্রামক আই। পৃথিবী একটা বিশাল আকৃতির গোলক, নিরেট গোলক। পৃথিবীর ভিতরে ফাঁপা নাই, যদিও বলতে পারো স্যার ফাঁপা তো আছে, কিছু কিছু জায়গায় ভ্যাকুয়াম আছে, গ্যাস ট্যাস পাওয়া যায়, কিন্তু আসলে ওই ফাঁপা ফাঁপা না। ফাঁপা মানে পুরাই ফাঁপা হতে হবে। তাহলে পৃথিবীর যেহেতু একটা গোলক, গোলকের ক্ষেত্রে কত? 2/5 এম আর স্কোয়ার। 2/5 এম, আর পৃথিবীর আর স্কোয়ার মানে পৃথিবী তো অনেক বড় গোলক, এই জন্য আরটা বড় দিয়ে লেখা হয়। এখন পৃথিবীর আর কত? 6400 কিলোমিটার, 6400 km। তাহলে কত? 6400 × 10⁻³ তার মানে কত হবে? 6.4 যদি লিখি 10⁻³ আর এইখানে 10⁻³, 10⁻6 মিটার। আর পৃথিবীর ভর কত? 6 × 10⁻24 কেজি। তাহলে তো হয়ে গেছে অঙ্ক। এটা বসাই দাও, কত হয়েছে? হ্যাঁ, তাহলে এটা এখানে বসাই দিলে 9.8 না, × 10⁻37 কেজি মিটার স্কোয়ার, বুঝছো? যাই হোক, আমরা একটু মোটামুটি একটু জানা থাকলো। দেখো এর জড়তার ভ্রামকটা কত? 9.8 × 10⁻37 কেজি মিটার।
দুইটা বস্তু আছে, জড়তার ভ্রামক যার বেশি আই, আই আছে। ও আচ্ছা, গতকালকের যে অঙ্ক দিয়েছিলাম ওখানে তোমার যখন ভেঙে গেল, যখন ভাঙলো না আর কি, গতকালকের অঙ্কটা দেখো, যখন ভাঙলো না তখন জড়তার ভ্রামক কত হয়েছিল বলো তো? I1 375 না, কেজি মিটার স্কয়ার জড়তার ভ্রামক ছিল। আচ্ছা, যখন ভাঙলো তখন কি হলো? যখন ভেঙে গেল 192 কেজি মিটার স্কয়ার। জড়তার ভ্রামক কোনটা বেশি, ভাঙা অবস্থায় বেশি নাকি মানে যখন ভাঙছিল না তখন কি হবে বেশি? দ্যাট ইজ I1 গ্রেটার দেন I2। এখন আমার প্রশ্ন হচ্ছে যে রহিম না করিম না কে তোমার ঘোরাচ্ছিল, তার কষ্ট কখন বেশি হচ্ছিল তার? কেন? ভাঙার আগে, হ্যাঁ, দণ্ডটি ভাঙার আগে। ভাঙার আগে বেশি হচ্ছিল, কেন বেশি হচ্ছিল? তার কারণ তখন হচ্ছে ভ্রামক বেশি ছিল, জড়তার ভ্রামক বস্তুর যদি ওজন বেশি বেশি ছিল। হয়, জড়তার ভ্রামক বেশি মানে কি? জড়তার ভ্রামকটা কি? ভরকে রিপ্রেজেন্ট করে। ভর যদি তুমি এমনি নর্মালি চিন্তা করো, ভর যদি বেশি হয় তাহলে তোমার কি, এই যে ভর বেশি নড়াতে কষ্ট না, তার মানে সে বেশি বাধা দেয়। জড়তার ভ্রামক বেশি তার মানে কি করতেছে, সে ঘূর্ণন গতিতে বেশি বাধা দিচ্ছে। তার মানে যে কোনো জিনিসের জড়তার ভ্রামক বেশি হওয়া মানে সেটা ঘোরাতে তোমার কষ্ট বেশি হবে। পৃথিবী ঘোরাতে কষ্ট বেশি না কম হবে? হ্যাঁ হ্যাঁ, কও। বেশি হবে। কষ্ট বেশি হবে পৃথিবী ঘোরাতে। হ্যাঁ, কষ্ট বেশি হবে, ঠিকই বলছো। ধর তোমার সামনে পৃথিবী আছে, তুমি ঘুরাচ্ছ এইভাবে, পৃথিবী তো এইভাবে আমি ঘুরাচ্ছি, কিন্তু অত সহজ না। কিন্তু দেখো হিসাব করো, পৃথিবীর জড়তার ভ্রামক চিন্তা করছো কত, 10⁻37। আর এখানে কত? এই ঘুরাতেই জান খারাপ, আর পৃথিবী ঘুরাবা। তাহলে দেখো, তাহলে এটা মনে রাখতে হবে, জড়তার ভ্রামক যার বেশি সেটা কষ্ট বেশি হবে আমার ঘুরাতে। কারণ জড়তার ভ্রামকের সাথে যেটা আমরা জানি যে ভরটা বেশি, মানে রৈখিক গতির সাথে ভর সম্পর্কযুক্ত। আর আমরা জানি ভর যত বাড়বে ফোর্স তত বেশি প্রয়োগ করা লাগবে, কষ্ট তত বেশি হবে। অতএব জড়তার ভ্রামক যত বেশি হবে সেটা ঘোরাতে তত বেশি কষ্ট হবে। বোঝা গেছে কি? এটা লিখে রাখতে পারো, এটা কিন্তু ইয়েতে সৃজনশীলে আসে, যে তার কোন দণ্ডটি ঘোরাতে কষ্ট বেশি হচ্ছিল। তখন তোমার জড়তার ভ্রামক যেটা বেশি সেটা বলে দিতে হবে। তাহলে কষ্ট বেশি, তাহলে জড়তার ভ্রামক যার বেশি, বেশি বেশি বল প্রয়োগ করতে হয়, এখানে কষ্ট বেশি। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগটা কাকে বলে? ভরবেগ তো আমরা শিখছি। ভরবেগ মানে কি, একটা বস্তু যখন এইভাবে যাচ্ছে এম ভরের বস্তু ভি বেগে গতিশীল, তাহলে সেই ক্ষেত্রে তার কৌণিক ভরবেগ কত, রৈখিক ভরবেগ কত? যেহেতু রেখা বরাবর ভরবেগ সৃষ্টি হচ্ছে, আমরা পি দিয়ে লিখি পি ইকুয়াল টু এম ভি, এই তো। পি এটা একটা ভেক্টর রাশি, যেহেতু ভি ভেক্টর রাশি, এটা হচ্ছে রৈখিক ভরবেগ। আমরা এর আগে দেখছি নিউটনের সেকেন্ড ল থেকে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, হার কিন্তু একক সময়ে টি দিয়ে ভাগ করতে হবে একে। তাহলে সেটা বল হয়ে যাবে, ওই পরিমাণ বল আমাকে প্রয়োগ করতে হবে। এখন কৌণিক ভরবেগ, আমি যে ঘুরাচ্ছি কোনো বস্তু, তাহলে সে যেহেতু গতিশীল, আগে ছিল রৈখিক, এখন কৌণিক পথে গতিশীল, তাহলে কি হবে? তার একটা ভরবেগ আছে অবশ্যই, তাহলে কে বলা হবে কৌণিক ভরবেগ। এর মেজারমেন্টটা কেমন হয় এটা আমরা একটু দেখি। কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, আগেরটা বলা হতো লিনিয়ার মোমেন্টাম, এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম।
তাহলে কৌণিক ভরবেগ যেহেতু, তার মানে কোনো ঘূর্ণায়মান বস্তু অবশ্যই হতে হবে, তার একটা অক্ষ থাকতে হবে। ধরলাম একটা অক্ষ আছে ওয়াই ওয়াই ডট, তার সাপেক্ষে এই বস্তুটা ঘুরছে, এই অক্ষ থেকে এই দূরে আছে বস্তুটা ঘুরতেছে। তাহলে কোনো ঘূর্ণায়মান বস্তু গতিশীল, আমি ঘোরাচ্ছি এইভাবে, ঘোরানোর মানে কি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি কিনা, করতেছি না। আর মনে হতে পারে স্যার কই, বস্তুর উপর তো ফোর্স অ্যাপ্লাই করতেছে না, অরিজিনালি কেন্দ্র থেকে হাত দিয়ে দিচ্ছি, সে কিন্তু বস্তুর উপর গিয়ে ঠিকই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। এভাবে করতে পারি, অথবা দেখো দরজার উপরে আমি এই যে বল প্রয়োগ করলাম, তাহলে সে কি কৌণিক গতি প্রাপ্ত হয়েছে না? আমি কিন্তু বল প্রয়োগ করলাম কোন দিকে, এই যে আঙ্গুল বরাবর বা পেন বরাবর এই দিকে, সে যাচ্ছে কোন দিক, সে কি এই বরাবর যাচ্ছে, সে কিন্তু এই যে অক্ষ সাপেক্ষে, যে অক্ষ থেকে যে আছে, সে কিন্তু বৃত্তাকার পথেই ঘুরতেছে। ঘটনাটা এরকম যে আমি একটা বল প্রয়োগ করলাম এর উপরে, তাহলে বেগের পরিবর্তনটা কোন বরাবর হবে, এই বিন্দুতে এই বরাবরই হবে, যেখানে আমি প্রয়োগ করলাম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি বল যেদিকে প্রয়োগ করছি ওইদিকে ভরবেগের পরিবর্তন হবে, বুঝো নাই? আমি এইদিকে প্রয়োগ করলাম, তাহলে এইদিকে তো ভরবেগের পরিবর্তন হবে। এইখানে তো স্পর্শক বরাবর এই বরাবরই বেগ হবে, তাহলে এটাই হবে আমার হচ্ছে ভরবেগের দিকটি। এবং এইটা মনে করলাম তোমার কত, এই যে অক্ষের সাপেক্ষে যে দূরত্ব আছে এর সাথে থিটা কোণে প্রয়োগ করছি, আমি থিটা কোণে প্রয়োগ করছি। তাহলে এটা এই অক্ষ থেকে এর দূরত্ব কত, মনে করলাম আর। তাহলে কৌণিক ভরবেগ এল বলা হয়, কৌণিক ভরকে এল দিয়ে লেখা হয়। কৌণিক ভরবেগের সংজ্ঞা হচ্ছে ওই ভরবেগ, বস্তুকণার ভরবেগ ইন্টু অক্ষ থেকে লম্ব দূরত্ব, গুণফলের সমান। তাহলে লম্ব দূরত্ব কত, এখান থেকে একটা লম্ব টানো, এই যে এখান থেকে তো লম্ব টানবো নাকি, ওটা তো লম্ব দূরত্ব না, এটা লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব এটা কত, এটা লম্ব দূরত্ব কত হবে, আর এটা কি লম্ব দূরত্ব, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, তাহলে ও এই লম্বটা কত, ঠিক আছে, কত সাইন থিটা, আর ভূমি হলে কস হতো। তাহলে আমি বলছি ভরবেগ, রৈখিক ভরবেগ মানে এই যে পি আছে, পি এর মান যেহেতু এল লিখতেছি, মান ইন্টু এটা কত হবে, আর সাইন থিটা। এবার করো, আর সমস্যা নাই। আমি এটাকে এভাবে লিখতে পারি না, আর সাইন থিটা এত সেকেন্ড, তাহলে আর পি সাইন থিটা এটা লেখা যায়। এবার এটা কি ক্রস গুণন লেখা যায় কিনা, এ ক্রস বি মানে কত, এ বি সাইন থিটা, তাহলে এ বি সাইন থিটা, আমি এখানে আর ক্রস পি লিখবো না, ভেক্টর ফর্মে যদি লিখি এটা আর ক্রস পি। ভেক্টর ফর্মের আর হচ্ছে স্কেলার ফর্মের পার্থক্য কোথায়, যখনই আমি ভেক্টর ফর্মে এটা লিখলাম তখন একে কি করতে হবে, দিকটা বলে দিতে হবে, দিক না বললে হবে না। ওটা এটা আমি লিখে ফেলছি ক্রস গুণের নিয়ম অনুযায়ী, এর দিক কোন দিকে বলো, এর দিক কোন দিকে হবে, দিক হবে আর এবং পি যে তলে অবস্থিত সেই তলের সাথে লম্ব বরাবর, ডাইন হাতের স্ক্রু নিয়ম। এ ক্রস বি নিয়ম কি ডাইন হাতের স্ক্রু নিয়ম না, তো এখানে কোন নিয়ম করবে তুমি, ডাইন হাতের স্ক্রু নিয়ম, বাস। তার মানে আর বোর্ড তলে যদি হয় আর, বোর্ড তলে যদি পি হয়, আর পি এই অক্ষে না, তাহলে এই পয়েন্টে কি হবে, আর পি যে তলে তার সাথে লম্ব বরাবর, এই যে খেয়াল করছো, এবং ডাইন দিকে ঘোরালে সে উপরের দিকে যাবে, তাহলে উপরের দিকে যদি যায় পজিটিভ, বাম দিকে ঘোরালে নেগেটিভ। বোঝা যায়নি? এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের একক কি বের করো তো দেখি, কৌণিক ভরবেগের একক বের করো। স্যার ওইখানে সাইন কই গেল? সাইন, সাইন মামার বাড়িতে চলে গেছে।
মামার বাড়িতে গেছে, চলে গিয়ে এই যে আর ক্রস পি হয়ে গেল। এ ক্রস পি মানে কি, এ বি সাইন থিটা না, এ বি সাইন থিটা, একে আমরা এ ক্রস বি লিখলাম, ক্রস গুণন। আর ক্রস গুণন মানে ভেক্টর গুণন, তাহলে দিক কোন দিকে, ডান হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী আর এবং পি যে তলে অবস্থিত সেই তলের সাথে লম্ব বরাবর। বুঝো নাই? জি স্যার বুঝছি, আমি ভেক্টরের সময় ছিলাম না তো প্রাইভেটে, ও আচ্ছা পরে আচ্ছা যাই। আচ্ছা, ঠিক আছে, যে এটা খেয়াল রাখতে হবে, যে এ ক্রস বি দেখো, যে এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই যে আমার দুইটা কলম আছে, এটা আর এটা পি, কোন তলে, ই কোন দিকে লিখবো, কোন দিক, এদিক, কোন দিক লম্ব সেটা তুমি বলতে চাইছি। এই যে এটা আর এটা পি, কোন দিক, এদিক। তলটা কি, তলটা এটা না, তাহলে কোন জায়গায়, এই যে এইখানে, এই যে এই যে, তাহলে এই যে হইছে, তুমি যেদিকে করো তল যেদিকে হবে সেই বরাবর যাবে। তাহলে কৌণিক ভরবেগ ডাইনামিক স্ক্রু এর এককটা কি হবে? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তো পারা যাবে। তাহলে এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর ওই যে 1 মিটার আছে, তাহলে মিটার স্কয়ার হয়ে যাবে। এখান থেকে আমরা মাত্রা বের করতে পারবো না? মাত্রা কত বলো? এম কেজি এল স্কয়ার টি টু দি পাওয়ার -1, এই যে মাত্রা। অনেক সময় এই যে এটা লিখলাম, মাত্রা লেখার কারণ হচ্ছে এমসিকিউ তে দেয়, হুট করে দিয়ে দেয় যে মাত্রা কত কৌণিক ভরবেগের। যে কোনো জিনিসের মাত্রা বের করার নিয়ম হচ্ছে তুমি এককটা বের করে ফেলে ওখান থেকে বসায় ফেলবা, মাত্রা লিখে ফেলবা, বুঝছো, এম এল টি দিয়ে। তাহলে এটা হচ্ছে কৌণিক ভরবেগ। এর সাথে সাথে আরেকটা জিনিস বুঝে, টর্ক। সেম জিনিস, একবারে সেম জিনিস, টর্ক। টর্ক কাকে বলে? টর্ক নামটা কিন্তু শুনতে খুব সুন্দর, টর্ক, ঘূর্ণনশীল বল।